হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তবে তো বুঝতেই পারছো যে এখন কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সময়টা কাটে। খুব ইচ্ছে করে জানো তো, সকালবেলা করে ভিডিও আরম্ভ করি, সকালের শুরুগুলো করি যেমনভাবে আগে করতাম, কিন্তু কিছুতেই আমি করে আর উঠতে পারছি না। কী যে ভিডিও করব আর কী যে ক্যামেরা সেট করব, কী যে করব দিশা করতে পারি না। কারণ মেয়েরও এখন পড়া আরম্ভ হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও কাজ আরম্ভ হয়ে গেছে, পুরোটা আমাকে একা সামলাতে হচ্ছে। তোমাদের দাদাভাইও সকালবেলায় এই দেখো যন্ত্রপাতি গোছাচ্ছে। তোমাদের দাদাভাইও মোটামুটি 8:30 পৌনে 9টার মধ্যে বেরিয়ে যাচ্ছে। মনারও দুবেলা করে পড়া থাকছে, মেয়েও পড়তে চলে যাচ্ছে। ছেলেকে নিয়ে একা একা আমি পুরো হিমশিম খেয়ে যাচ্ছি। তবে ওই যে বলি না যে ছেলে যেহেতু খুব একটা জ্বালায় না, সেই কারণে অতটা অসুবিধা হয় না, কিন্তু তাও বোঝোই তো, বাচ্চা ঘরে থাকলে কোনো কিছুই কাজ করে কিন্তু শান্তি পাওয়া যায় না, কারণ কখন না বাচ্চা কেঁদে ওঠে। তো আজকে সকালবেলা দেখো মেয়ে পড়তে গেছিলো, তাড়াতাড়ি চলে এসছে। ও আসার আগে অবধি ওর আজকে 6:30 থেকে পড়া ছিল, 8:30টার মধ্যে ও চলে এসছে। আমি সেই 6:30টায় ঘুম থেকে উঠে বাবানকে খাইয়ে দাইয়ে তারপরে আমি বাইরে চলে গেছিলাম কলপাড়ের যা কাজ ছিল সেগুলোকে সারতে। ওদিকে সমস্ত কাজটা সেরে তারপরে বাইরেটা পুরো গুছিয়ে পরিষ্কার করে তো মেয়েও ঢুকলো। মেয়ের কাছে বাবানকে দিয়ে, ছেলে উঠে গেছে আজকে তাড়াতাড়ি, তো ওর কাছে বাবানকে দিয়ে আমি এখন ঘরের দিকটা পরিষ্কার করতে নিয়েছি। তো দুদিন তো কোনো ভিডিও বানাইনি, বললাম না যে কি করব আর কি যে না করব বুঝে উঠতে পারছি না, কারণ ক্যামেরা অনই করতে পারছি না। কারণ সত্যি কথা বলতে কি বলো তো, শরীরটা যত সময় যাচ্ছে আমি যা করছি কিন্তু সবটাই মনের জোর নিয়ে। হ্যাঁ, এমনি কোনো ব্যথা বেদনা কিছু আমার নেই, কিন্তু শারীরিক দুর্বলতাটা আমার যেন রীতিমতো বেড়েই যাচ্ছে। তো সবাই আমাকে বলছে যে আমি নাকি দিন দিন শুকিয়ে যাচ্ছি, মানে যত সময় যাচ্ছে কেমন যেন শুকিয়ে যাচ্ছি। তবে জানো তো, আমি নিজেও ফিল করতে পারছি আমার শরীরের ভেতরে সেই এনার্জিটাই কাজ করছে না। এই যে কাজকর্ম করছি ঠিকই, জানো তো সবই কিন্তু মনের জোরে। আগের তো দুটো পরপর ভিডিও তোমরা দেখেছিলে, বারান্দার দিকটা রান্নাঘরের দিকটা সব পরিষ্কার করেছি, কিন্তু ঘরটা করা হয়নি। জানো তো, ওই যে বলে না থুতু মেরে আঠার কাজ এখন হচ্ছে আমার। কোনো রকম এখন ঘরটা করছি, ঘরটাও তো নোংরা ছিল, ঘরটা আগের মতো করে সব নামিয়ে গুছিয়ে সব ঝাড়াঝাড়ি করার মতো এখন পরিস্থিতি নেই। মোটামুটি কাজের দিদি আসার আগে যতটা পারছি ওই ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করছি। কারণ সেই যে বাপের বাড়িতে যাওয়ার আগের দিনকে সেই আমাদের 21 দিনের আতুর উঠেছিল, তখন আমি বিছানার চাদরটা পেতেছিলাম। তারপরে এই পরিষ্কার করব করে করেই কিন্তু আমি আর বিছানার চাদরটাকে তুলতেও পারিনি। আজকে কতদিন হয়ে গেছে। আর সত্যি কথা বলতে বিছানার চাদর, বাচ্চা আছে তো ঘরে, এমনিও তোমরা দেখেছিলে আমি বিছানার চাদর বেশি দিন রাখি না। আর এখন বাবান যেহেতু সবসময় বিছানায় থাকে, তো মনে হয় আমার 2 দিন বাদে বাদে চাদর চেঞ্জ না করলে ভালোই লাগে না। কিন্তু এইবার অনেকটা লেট হয়ে গেছে, এই পরিষ্কার করব করে অনেকটা লেট হয়ে গেছে। কিন্তু ওই যে বললাম শারীরিক দুর্বলতাটা এমন বেড়ে গেছে, মানে আমি কাজ করছি ঠিকই জানো তো, কিন্তু শরীরে আমার কোনো জোর নেই। আমি খাচ্ছি তো খাচ্ছি, কথা বলছি তো বলছি, কাজ করছি তো করছি, মানে সেই যে ছটপটানি ভাবটা, সেই যে কাজের একটা ফুল এনার্জি, সেটা যেন আমি কোথায় হারিয়ে ফেলেছি। শুধু সবটা করছি পুরোটাই মনের জোরে, কারণ মনের জোর যদি আমি হারিয়ে ফেলি তাহলে এখন আমার সংসার পুরো অচল। বুঝতেই পারছো, একা হাতে এখন সমস্ত দিকটা সামলাচ্ছি। হ্যাঁ, একটু তো কষ্ট হচ্ছেই, কারণ মেয়ে সকালবেলাটা থাকলে বা মেয়ে পড়তে না গেলে তখন আমার একটু সুবিধা হয় যে ছেলেকে খাইয়ে দিলাম, ঘুম পাড়ানোটা যেরকম মেয়েই করে, মেয়ের কাছে ও খুব সুন্দর ঘুমিয়ে পড়ে, কিন্তু মেয়ে না থাকলে সেগুলো আমাকেই দেখতে হচ্ছে। কিন্তু মেয়েকে তো এখন কিছু বলাই যাবে না, তোমরা তো জানোই আগের দিন কিন্তু উচ্চ মাধ্যমিকের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে। আমার মেয়ে 70% নাম্বার নিয়ে কিন্তু পাশ করেছে। 100-র মধ্যে 70% নাম্বার নিয়ে আমার মেয়ে পাশ করেছে, কিন্তু ওকে আরও ভালো করে পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার বাকি আছে, ওটা ফেব্রুয়ারিতে। কিন্তু মেয়েকে যদি আমি এইভাবে আটকে রাখি, আর ও তো ভাই ভাই করে সারাদিন পাগল, কিন্তু মেয়েকে আমি শুধু বোঝাচ্ছি তুই তোর আগের পুরনো দিনগুলোতে ফিরে আয়, তোকে পড়তে যেতে হবে, পড়াশুনো করতে
করতে হবে, ঘরে পড়তে হবে। তো সেই কারণেই কিন্তু আজ একদম মানে চেঁচামেচি করেই কালকে রাত্রিবেলায় যে না তোকে পড়তে যেতেই হবে, সকালবেলায় যা তুই তোর পড়াশোনা তুই তোর কাজ কর গিয়ে। সেই হিসাবেই কিন্তু পড়তে গেছে। সকালবেলাটা তো যেতেই চায় না, না মা তোমার অসুবিধা হবে, তোমার অসুবিধা হবে করে। তো আমি ওকে সেটাই বোঝাচ্ছি, কোনোই অসুবিধা হবে না, তোকেও আমি একা হাতে মানুষ করেছিলাম আর এখনও সবটা করে নিতে পারবো। দেখো তখন তো আমার সময় আরও খারাপ ছিল, তখন উনুনে রান্না করতে হতো, কলপার দূরে ছিল সব কিছু, আর এখন তো সব কিছু হাতের কাছে। তো আসলে কি বলতো, মেয়েও বুঝতে পারছে যে আমার না দিন দিন শরীরটা যেন খুব খারাপ হয়ে যাচ্ছে জানো তো। আমি পরশু দিনকে বালতি নিয়ে হঠাৎ করে মাথা ঘুরে যে কিভাবে পড়ে গেলাম আমি নিজেও বুঝতে পারলাম না যে হঠাৎ আমি কিভাবে পড়ে গেলাম। প্রেশারটা মাপালাম, প্রেশার ঠিকই আছে, কিন্তু শরীরের দুর্বলতাটা কিছুতেই কাটছে না। তো শরীরের দুর্বলতাটা কাটানোর জন্য আমি যে কি করি বুঝে উঠতে পারছি না। আসলে কাজকর্ম যে সারাদিন করছি তা কিন্তু নয়, এই সকাল টাইমটাই আমার একটু প্রেশার আছে। সকাল টাইমটা পেরিয়ে গেলে মোটামুটি 12:30 বেজে গেলে তারপরে কিন্তু আমি আস্তে ধীরে ফাঁকাই হয়ে যাই। কারণ 12:30টার মধ্যে বাবানকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে শুইয়ে দিই, তারপরে নিজে স্নান করা, রান্নাবান্না করা, তখন এই দিকের কাজটা থাকে। কিন্তু কাজ যতই করতে থাকি সারা দিন মনে হয় কাজের আর শেষ নেই, একটার পর একটা কাজ চলতেই থাকে। কিন্তু ওই যে আমি বলি না, আমি মেয়েকে দিয়ে কিছু করাই না, বিশ্বাস করো আমার একদমই ভালো লাগে না যে আমি ছেলেকে নিয়ে বসে থাকবো, আমি ছেলেকে মানুষ করব আর মেয়েকে দিয়ে সংসারের কাজ করাবো, সেটা আমি কোনোদিনও পারবো না। তো মেয়েকেই বলি বসে থাকতে। তো দেখো এখন সকালবেলাও আজকে ঘরটা যেহেতু ঝাড়তে নিয়েছি, মেয়ে বারান্দার দিকে সোফায় বসে আছে ওর ভাইকে নিয়ে, ওর বাবা তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আর আমি এদিকে দরজা বন্ধ করে পুরো ঘরটা পরিষ্কার করলাম, একেবারে যতটুকু রেডিমেড কাজ, মানে থুতু মেরে আঠার কাজ যাকে বলে। জীবনে কোনোদিনও মানে মনা ছোট থাকতে এইরকম কাজকর্ম করতাম, তখন আমার এই সমস্ত কিছু ছিলও না জিনিসপত্র, তখন আমি এরকম কাজকর্ম করতাম চট জলদি। কিন্তু আজ এত বছর বাদে আমি এই রকমভাবে কাজ করছি, মানে থুতু মেরে আঠার কাজ করা যাকে বলে, চট জলদি যেই কাজটা করা যায়। ওপর থেকে ঘরটা একটু ভালো করে ঝেড়ে ঠেড়ে নিয়ে তারপরে দেখো এখানে বিছানার চাদরও চেঞ্জ করে দিলাম। এই 9:45 মতো বাজে, এরপরে ঘরটার ঝাড় দেবো, ওদিকে কাজের দিদিও চলে আসবে। তো সেই কারণে একটু হুড়োপাড়ি করে করছি, কারণ যদি এই কাজটা বেলায় অবধি রেখে দিই ঘর দুয়ারটা নোংরা থাকবে, তো ওনাকে দিয়ে আজকে আর ঘরটা মোছানো যাবে না। কাজের দিদি চলে গেলে তখন আবার আমার ঘরটা মুছতেই আমি পারি না, একদমই মপ দিয়ে মুছলেও আমি কিন্তু চাপ দিতে পারি না, তখন মেয়েকে কিংবা ওর বাবাকে দিয়ে ঘর মোছাতে হয়। আর ওর বাবা যেহেতু নেই, মেয়েকে দিয়ে ঘর মোছাতে হবে, সেই কারণে আমি সকাল সকাল করে নিচ্ছি। তো দেখো এদিকে আমি তো বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি, আর তোমাদের আগের দিন বলেছিলাম না যে আমি টেবিলটা কিন্তু খাটের এই পাশে নিয়ে আসবো, কারণ আমার রাত্রিবেলায় করে তোমাদের দাদাভাই নিচটাতে শোয়, তো আর রাত্রিবেলায় করে ধরো বাবানের জন্য দুধ থুত করতে উঠলে তো তখন আমার খুব অসুবিধা হয়ে যায়, আবার নিচে নামতে হয়, ওকে ডেঙিয়ে যেতে হয়, ঘুমের চোখ থাকে। কতবার যে তোমাদের দাদাভাইয়ের গায়ে পা লেগে গেছে, আমি মানে পড়তেও বেঁচে গেছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সেই কারণে ঠিক করলাম, মেয়েকে বললাম ভাই কোথায়, বললাম মা ভাই ঘুমিয়ে গেছে, সোফার ওপরে শুইয়ে দিয়েছি। তো আমি বললাম ঠিক আছে, আমার বিছানাও পরিষ্কার হয়ে গেছে, এবার ভাইকে বিছানায় দিয়ে দেবো। তো এইদিকে দেখো মেয়েকে বললাম একটু টেবিলটা ধরে দে, এটার মধ্যে কোনো কিছুই জিনিস থাকে না, শুধু মেয়ের বই খাতা এগুলো থাকে, আর এখন তো বাবানের সমস্ত জিনিসপত্রগুলো আমি এই টেবিলটাতে রাখি। টেবিলের সব কিছু এখন নামালাম না, মেয়েকে বললাম তুই পরে পরিষ্কার করে নিস এক সময়। তো আমি ওপর থেকে একটু ঝুল যেগুলো দেখা যাচ্ছিল ওগুলো ফেলে দিলাম, আর এদিকে দেখো এই পাশটাকেও ঝেড়ে নিলাম, দিয়ে টেবিলটা খাটের এই পাশে রাখবো। আর আমার খুব সুবিধা হয়েছে জানো তো, খাটের সামনেই টেবিলটা রেখে আমার খুব সুবিধা হয়েছে, কারণ বেরাত্রির করে যখন ছেলে উঠে যাচ্ছে আমি খাটের ওপরে বসে বসেই দুধ করে ফেলতে পারছি, সব কিছু আমার হাতের সামনে থাকছে, খুব সুবিধা হচ্ছে। আসলে ছোট্ট জায়গার মধ্যে আমি যতটা পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ কি বলতো তাতে আমারই কাজগুলো করতে একটু সুবিধা হবে, ম্যানেজ করতে একটু সুবিধা হবে, সেই কারণে সব কিছু আমি যতটা পারি গুছিয়ে রাখি। তোমরা এর আগের দিন ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে
এখনও তোমার এই বাতিকটা গেল না, এত ছেলে হয়ে গেছে তাও তোমার এই পরিষ্কার পরিষ্কার বাতিকটা আর গেল না। আসলে কি বলো তো, এর পরে জানি আমি করতে পারবো না। বাবান যখন থেকে একটু অ্যাক্টিভিটিগুলো শিখে যাবে, বসা বলো, দাঁড়ানো বলো, হাঁটা বলো, তখন কিন্তু ওর পেছনে আরও টাইম দিতে হবে। এখন তো মোটামুটি ঘুমিয়েই সারা দিনটা কেটে যায়, কিন্তু তখন কিন্তু আর তা হবে না। তো তখন কি হবে আমি জানি না, কারণ ছেলে যে আমার খুব শান্ত হবে কি হবে না সে তো আমি জানি না, এখন তো শান্ত, তো পরে কি হবে জানি না। তো এই কারণেই যতটা পারি আমি সব দিকটা একটু ম্যানেজ করে রাখার চেষ্টা করি। এদিকে দেখো ঘরদুয়ার গুছিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে বাবানকে খাটে দিয়ে দিয়েছিলাম। ওদিকে কাজের দিদি এসে বাসন মেজে ঘরটার মুছে কিন্তু চলেও গেছে। কিন্তু আজকে আমি আর রান্নাঘরটা পরিষ্কার করে উঠতে পারিনি, কালকে রাতেই তো রান্না করে রেখেছি। এখন রাত্রির করেই আমি রান্নাটা করে রাখি, জানো তো, দিনের বেলায় রান্নাটা করতে গেলে একটু চাপ হয়ে যাচ্ছে, তো সেই কারণে রাত্রিবেলায় করে রান্না করে রাখছি, দিনের বেলাটা খাচ্ছি, আবার রাত্রিবেলায় গরম গরম রান্না করছি। রাত্রিবেলায় তোমাদের দাদাভাই থাকে আর মনা পড়ে, তখন আবার তোমাদের দাদাভাই ও জেগে গেলে একটু ধরে, তো এইভাবেই করেই আমি করছি। অসুবিধা একটু তো হয়, কিন্তু সব দিকটা ম্যানেজ করতে একটু টাইম তো লাগবেই, সবে তো একটা মাস হলো, তো সব দিকটা একটু ম্যানেজ করতে টাইম লাগবে। আর যাই হোক দেখো, এখানে চায়ের বাসনগুলো যা ছিল, সকালবেলা আমরা চা খেয়েছিলাম, কাজের দিদিকে চা করে দিয়েছিলাম, মেয়ে ম্যাগি খেয়েছিল, তো সেই সমস্ত বাসনগুলো ছিল না, মেয়ে ম্যাগি খায়নি, সরি, আজকে মেয়ে ম্যাগি খায়নি, খেয়েছিল বাটার দিয়ে পাউরুটি দিয়ে, নিজেও খেয়েছে আর আমাকেও করে দিয়েছে। আমি তো সকালবেলা ছাতু খেয়েছি, তো খাওয়া দাওয়া সবই ঠিকঠাক করে করছি জানো তো, কিন্তু শরীরের এই ক্লান্তি ভাবটা আর এই যে মনে হচ্ছে শুয়ে থাকলে শুয়েই থাকি, ঝিমানো ঝিমানো লাগছে, কেন জানি না এমন হচ্ছে। মেয়ে যখন হয়েছিল তখন আমার ভালো মনে আছে, মেয়ে হওয়ার পরে একটা মাস পর থেকেই কিন্তু আমি বেশ সুস্থ হয়ে গেছিলাম, কিন্তু এখন জানি না, মানে যত সময় যাচ্ছে তত কেমন যেন আমি একটা নিস্তেজ হয়ে যাচ্ছি। এই যে তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলছি, বিশ্বাস করো জোর জবরদস্তি করে মনে হচ্ছে কথা বলছি, কি করব বলো। ভাবি যে প্রত্যেক দিন ভিডিও ছাড়বো, যেদিনই ভিডিও ছাড়তে না পারি না আমার মনটা খুব খারাপ লাগে যে ভিডিও আজকে দিতে পারলাম না, তো দুদিন ধরে কোনো ভিডিও বানাতেও পারিনি, কি ভিডিও পোস্ট করব, ইচ্ছেই করে না যে ক্যামেরাটা অন করি ভিডিও বানাই। আবার ভিডিও যখন বানাই অনেকটা এনার্জি নিয়ে, তখন এডিট করতে ইচ্ছে করে না, ফোনটা হাতে নিতে ইচ্ছে করে না। এই যে ভয়েস দিচ্ছি না, মনে হচ্ছে আমার চোখ দুটো জুড়িয়ে আসছে, বিশ্বাস করো, মনে হচ্ছে আমি এখানেই এক্ষুনি ঘুমিয়ে পড়বো, মানে আমাকে একটুখানি যদি কেউ বলে তুই একটুখানি ঘুমিয়ে পড়, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো, কি করব। দেখো সকালবেলা অনেক কাজ তো করেছিলাম, ঠাকুরের বাসনটা মাজা হয়নি, এদিকে বাবানের কাঁথা কাপড় ধোয়া, আমাদের জামা কাপড় কাচা, সব কাজ মোটামুটি আমি ওই 8:30টার মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম। তারপরে কাজের দিদি চলে গেল, আর দেখো ওনার ওপরে আজকে আমার খুব মাথাটা গরম হয়ে গেছে। দেখো এখানে গামলা বালতি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে, আজকে ভালো করে জলও দেয়নি। আমি যেহেতু ঘরের দিকে ছিলাম বাবানকে নিয়ে, ওই সময়টায় উনি এরকমভাবে করে চলে গেছে। আর সত্যি কথা বলতে কি বলতো, কাজ যেটুকুনি করবে সেটুকুনি একটু ঠিকঠাক করে করলে না ভালো লাগে, এরকম অগোছালো কাজ না আমার একদম ভালো লাগে না। দেখো এখানে গামলা বালতিগুলো আমি ওনাকে বলেছি তোমার কাজ হয়ে গেলে দিদি তুমি ভালো করে সিঁড়ির ঘরটা ধুইয়ে দেবা। আর আগে তো আমি জল দিতাম, কিন্তু এখন সত্যি কথা সব কাজের মধ্যে আর হয়ে ওঠে না, ওই দিদিকেই বলেছি তুমি একটু ভালো করে ধুইয়ে দেবা, তাহলে আমার আর পরে করতে হয় না। তো ওই সামনে দাঁড়ানো থাকি তখন করে। আর দেখো যেহেতু আজকে আর সামনে ছিলাম না, তো না দুয়ারের সামনে ঠিক করে জল দিয়েছে, না গামলাগুলো জায়গা মতো গুছিয়ে গেছে, সব ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। তো দেখলাম ছেলে ঘুমাচ্ছে, আমি বাইরে চলে এসেছি, ভাবলাম একেবারে স্নান করব, স্নান করার আগেই এই কাজগুলো আমি করে নিই। ওই সবুজ রঙের র্যাকটা দেখতে পারলে ধুইয়ে দিলাম, শুধু জল ধোয়াই করলাম। ওই ভাইফোঁটার দিনকে ভাই যেই আমাকে র্যাকটা দিয়েছে বাবানের কাঁথা কাপড় টাপড় রাখার জন্য, ওটাকে ধুইয়ে দিলাম, ভাবলাম ওটার মধ্যে আজকে বাবানের সব কিছু গুছিয়ে রাখবো। আর সকাল থেকে একবার রোদ উঠছে একবার মেঘলা করছে, এই কাঁথা কাপড় নিয়ে না বড্ড চিন্তায় পড়ে যাই, কারণ কি যে করব, এত কিছু ভেজা থাকলে মেলবো কোথায়। তো আমার একটা খুব ইচ্ছে আছে জানো তো, অনলাইন থেকে ওই যে একেবারে একটা স্ট্যান্ডের মতো পাওয়া যায় না, অনেক জামা কাপড় মেলা যায়, তো তোমাদের দাদাভাইকে বলেছি আমি ওগুলো একটা অর্ডার করব, তাহলে বাবানেরগুলো কি একটা জায়গায় মেলবো, রোদ উঠলে রোদের দিকে বার করে দেব,
আর যখন বৃষ্টি পড়বে বা মেঘলা থাকবে একেবারে ওটাকে ধরে তুলে দেব, তাতে আমার মনে হয় ওটায় অনেক খাটনি কম। এই যে একটা একটা করে এত জামা কাপড় মেলা, আবার বৃষ্টি নামলেই তোলা, মেঘ করলে তোলা, মানে কী যে পরিশ্রম এই জামা কাপড় নিয়ে বলে বোঝাতে পারবো না। এখানে দেখো সব কিছু ধুয়ে দিয়েছি। বাবানের আরও কটা জামা কাপড় ওই যে সকালবেলা ওকে পরিষ্কার করেছি সেগুলো ছিল, সেগুলোকে এখন ধুতে নিয়েছি। মোটামুটি আমি ওই 11:30 12টা অবধি বাবানের জামা কাপড় ধুই, তারপরে আর ধুই না। তারপর থেকে আবার যা জমতে থাকে। এত কোমরে যন্ত্রণা, আমি ঠিক করে যে দাঁড়িয়ে কাজ করব সেগুলো করতে পারি না, না বসতে পারি না উঠতে পারি, এত কোমরের যন্ত্রণা। এখানে দেখো অল্প কটা কাঁথা আছে, আর কালকে ওর কাকিও অনেকগুলো কাঁথা বানিয়ে দিয়েছে, প্রায় 8-10টা মতো কাঁথা ওর কাকিও বানিয়ে দিয়েছে। এখানে দেখো আমি জামা কাপড়গুলো ধুচ্ছি। তবে জানো তো আমার দিদি মা ওরা সবাই এই কথাটা বলে যে কাঁথা কাপড় বেশি চিপড়াবি না, তো আমি চিপড়াই না খুব একটা, কিন্তু আজ 2 দিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার, কাঁথা কাপড় না ভেজালে মানে না চিপড়ালে কিচ্ছু শুকাবে না। তো সেই কারণে দেখো ভালো করে চিপড়ে দিচ্ছি। আমি শুধু কিন্তু সার্ফে দিইনি, সকালবেলা আমার নাকি এগুলো কেচে দিয়েছে, তো ওদের যেহেতু ডেটল নেই, কেচে আমাদের পাঁচিলের ওপরটায় রেখে দিয়েছিল। আমাকে বললো তুমি একটু ডেটল জল করে ধুয়ে মেলে দেবা। তো দেখো এখানে আমি কাঁথা কাপড়গুলো সব ধুলাম ডেটল জলে। এবারে যাব ছাদে, এগুলোকে গিয়ে ছাদে মেলে দিয়ে আসি। তারপরে আমাদেরও টুকিটাকি জামা কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে সব স্নান করে চলে আসলাম। মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে, এখন বাজে প্রায় 1টা 1:30 মতো বাজে। বাবানকে স্নান করিয়েছি, ওকে খাইয়েছি, আবার ঘুম পাড়িয়েছি, মেয়ে স্নান করেছে, আমি স্নান করেছি, আজকে মাথাটায় শ্যাম্পু করেছি। সেই যে গঙ্গার থেকে স্নান করে এসেছিলাম, তারপরে তো আর মাথায় শ্যাম্পু করিনি, কারণ এই ঠান্ডা লেগে যাবে, ছেলের ঠান্ডা লেগে যাবে করে। আমি দেখছি আমার মাথা নিয়ে আমি আর পারছি না, যে কতদিন হয়ে গেছে মাথায় শ্যাম্পু করিনি, আজকে মাথাটায় শ্যাম্পু করে নিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর কালকে রান্না করেছিলাম ডাল আর আলু পটলের তরকারি, তো সেগুলোকে বার করে রাখলাম। এবার তরকারিগুলো গরম করে আমরা খাবো। তার আগে ভাবলাম অনেক জামা কাপড় আছে, এগুলোকে যদি একটু একটু করে ভাজ না করি তাহলে হবে না। ওই দেখো আমার ছেলে ঘুমাচ্ছে, দেখেছো কি যে শান্তি ও যখন ঘুমায় আমার, তোমাদের কি বলবো। তবে সত্যি কথা বলতে যেহেতু জ্বালায় না, তো মাঝে মাঝে আমারই ইচ্ছে করে না ওকে একটু তুলে একটুখানি জাগাই, একটুখানি ও খেলুক, একটু বসুক, মানে একটু কথা বলি। সারাক্ষণ যেহেতু ঘুমায়, তারপরে আবার নিজে নিজেই ভাবি না বাবা থাক, ঘুমাচ্ছে ঘুমাক, আমিও আমার কাজগুলো এই টাইমটায় করি। এই দেখো এখানে র্যাকের মধ্যে ওর যত জামা আছে জামাগুলোকে সব আলাদা আলাদা করছি, করে একটা তাকে জামাগুলো রাখবো, আর একটা তাকে কাঁথা আর ন্যাকড়া মিলিয়ে, দুটো মিলিয়ে আমি রাখবো। র্যাকটা কিন্তু আমার নিচের দিকে কোথাও রাখার জায়গা নেই, ভেবেছিলাম টেবিলের ওপর রাখবো, কিন্তু দেখলাম না, টেবিলের ওপরটা পুরোটাই আমার ওই কৌটো ফৌটো সব দিয়েই ভর্তি হয়ে গেছে। সেই কারণেই ভাবলাম না, আমার জানলার ওপরটা তো খুব একটা দরকার পড়ে না, দেখো আমার জানলার ওপরটা তো প্রায় ফাঁকাই থাকে। ওই যে কাঁথা কম্বলগুলো আছে, যেহেতু নিচে বিছানা করে তোমাদের দাদাভাই শোয়, তো ভাবলাম ওই পাশ থেকেই রাখবো। আর এই র্যাকটা রাখলে কোনোই অসুবিধা নেই, র্যাকটা সরিয়ে আমি দিনের বেলার দিকে জানলাও খুলতে পারবো। হ্যাঁ, এখন আর ছেলেকে জানলায় সত্যি কথাই শোয়াই না, কারণ নিজেরও একটা ভয় ধরে গেছে। দেখো বিপদ ঘটতে তো বেশি টাইম লাগবে না, তো আগে থাকতে সতর্ক হওয়া ভালো। তো সেই কারণে কিন্তু আমি এখন আর ছেলেকে জানলার ওপরে শোয়াই না। সকালবেলাটা তোমাদের দাদাভাই যখন থাকে একটু রোদ্দুরের দিকে দাঁড় করাই, একটু গায়ে রোদ লাগাই। চলো এই যে সুন্দর করে গুছিয়ে রাখলাম, আর এইটুকুনি ভিডিও শেয়ার করতে পারলাম, কারণ আর ইচ্ছে করছিল না। এরপরে খাওয়া দাওয়া করে তখন আবার শুয়ে পড়েছিলাম। সেই যে শুয়েছি 7টার সময় ঘুম থেকে উঠেছি। চলো ভিডিও এই অবধিই রাখলাম, সবাই ভালো থেকো, টাটা।